আমরা আমাদের আজকের ক্লাসে গুণগত রসায়নের সিকিউ সলভিং করব এবং সিকিউ সলভিং পার্ট 1। আমাদের সিকিউ সলভিং থেকে আমরা টোটাল 3টা পার্টে বিভক্ত করেছি। পার্ট 1-এ আমরা আলোচনা করব আমাদের পরমাণু মডেলগুলো নিয়ে। পরমাণু মডেল মানে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, তারপর বর্নালি, এই রিলেটেড যে সিকিউ গুলো আসে সেই সিকিউ গুলো নিয়ে হচ্ছে আমাদের পার্ট 1-এ আলোচনা। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো আমরা দেরি না করে শুরু করে দিই। আমাদের প্রথম যে সিকিউটা হবে, এবং সিকিউতে তোমরা একটা প্যাটার্ন লক্ষ্য করবা, দেখবা যে 2-3টা সিকিউ করার পর বাকি সিকিউ গুলো তোমরা একই প্যাটার্নে নিজেরাই করতে পারবা। তো আমাদের সিকিউ সলভিং এর প্রথম সিকিউ হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023। তো ঢাকা বোর্ড 2023 এর সিকিউতে আমাদের আসলে কি এসেছে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে বলেছে যে গরুর বাতে বলেছে কোয়ান্টাম সংখ্যা সময়ের মান হিসেব করে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো কোয়ান্টাম সংখ্যার মান হিসেব করে ইলেকট্রন নির্ণয়ের যে সূত্র বা ইলেকট্রন নির্ণয় করার জন্য আমাদের যে ছক আঁকতে হয় সেটা কিন্তু আমরা বেসিক ক্লাসে দেখেছি, তাই না? আমরা এন, এল, এম, এস এগুলোর মান হিসেব করে আমরা প্রথমে অরবিটাল সংখ্যা বের করব, তারপর ইলেকট্রন সংখ্যা বের করব। এখানে আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে ডি শক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যা হিসেব করো। তাহলে আমরা ডি শক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যা হিসেব করব। এই যে ডি শক্তি স্তর, তাহলে ডি শক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যা হিসেব করলে আমরা খেয়াল করি ডি শক্তি স্তর আসলে কততম শক্তি স্তর। দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে এ। তাহলে এ হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, বি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, সি হচ্ছে তৃতীয় শক্তি স্তর, ডি হচ্ছে চতুর্থ শক্তি স্তর এবং ই হচ্ছে পঞ্চম শক্তি স্তর। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা যে এখানে ডি হলো চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। তাহলে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমরা বের করব। ঠিক আছে, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত সেটা আমরা বের করব। তাহলে আমরা যদি একটু ছক আঁকি, তাহলে আমরা কি দেখতে পাই? খেয়াল করো, আমরা ছক আঁকি। আমরা ছকটা প্রথমে এঁকে ফেলি। আচ্ছা, ছকটা আমি একটু ছোট করে আঁকবো, এতটুকু নিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, হাতে ছক তো আঁকা বাঁকা হয়ে গেছে। তো আমরা নাম্বারিং গুলো করে ফেলি। এটা হচ্ছে এন, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এস, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা, সব শেষ ঘরে হবে আমাদের ইলেকট্রন সংখ্যা। তাহলে আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। এটা এন, এটা এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা এবং এটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা। তাহলে আমাদের এখানে চতুর্থ শক্তি স্তর অর্থাৎ এন এর মান হচ্ছে আমাদের 4। তাহলে এন এর মান যদি 4 হয়, তোমরা জানো যে এন এর মান 4 হলে এল এর মান হয় 3টা, 0, 1, 2, 3। তাহলে এল এর মান হবে 0, এল এর মান হতে পারবে 1, এল এর মান হতে পারবে 2, এল এর মান হতে পারবে 3। এখন এল এর মান যদি 0 হয় তাহলে ভাইয়া এম এর মান কি হবে? 0, কারণ এম সমান কি প্লাস মাইনাস এল। এল এর মান যদি 1 হয়, এম এর মান কি হতে পারবে? প্লাস মাইনাস 1, তার মানে -1, 0, +1। এল এর মান 2 হলে এম এর মান হতে পারবে 5টা, -2 থেকে +2 পর্যন্ত। আর এল এর মান 3 হলে এম এর মান হবে -3 থেকে +3 পর্যন্ত। তো এগুলো তোমরা সবাই জানো, আর যদি ভুলে যেয়ে থাকো তাহলে আগের ক্লাসগুলো দেখে নিতে হবে। এল এর মান 0 হলে এম এর মান 0, এল এর মান 1 হলে এম এর মান হচ্ছে -1, 0, +1। এটা হচ্ছে পি অরবিটাল। তারপর এল এর মান 2 হলে ডি অরবিটাল, -2, -1, 0, +1, +2। এল এর মান 3 হলে এম এর মান -3 থেকে +3 পর্যন্ত, -3, -2, -1, 0, +1, +2, +3। ঠিক আছে, এখন আবার এটা খেয়াল আছে কিনা তোমাদের, এখানে এই কথাগুলো একটু লিখে রাখতে পারো যে এল এর মান 0 হলে সেটাকে আমরা এস অরবিটাল বলি, এল এর মান 1 হলে সেটাকে আমরা পি অরবিটাল বলি, আর এটা হচ্ছে 4s, 4p। এল এর মান 2 হলে ডি অরবিটাল বলি, এল এর মান 3 হলে এফ অরবিটাল বলি বা এফ উপশক্তি স্তর বলি। তাহলে এম হচ্ছে অরবিটাল সংখ্যা। এক একটা অরবিটাল সংখ্যায় এক একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে যাদেরকে বিপরীত স্পিন দিয়ে প্রকাশ করা হয়, মানে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তাহলে এম এর মান 0, তার মানে এম এর সংখ্যা কয়টা? একটা, শুধু 0। তাহলে এম এ আমার অরবিটাল হচ্ছে একটি, এম এ যদি অরবিটাল একটি হয় তাহলে এখানে এস এর পরিমাণ কয়টি? প্লাস মাইনাস হাফ। একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। তারপর তাহলে খেয়াল করো, তাহলে এম এ অরবিটাল সংখ্যা কয়টি? একটি।
আর প্রতিটি অরবিটালে ইলেকট্রন কয়টা? প্লাস হাফ হচ্ছে একটা ইলেকট্রন, মাইনাস হাফ হচ্ছে আরেকটা ইলেকট্রন। তার মানে এক একটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুটি করে। m এর মান যদি 3টা হয়, 1 -1 0 +1 3টা, তাহলে এখানে প্লাস মাইনাস হাফ হবে 3টা অরবিটালের প্রত্যেকটাতে একটা করে প্লাস একটা করে মাইনাস, প্লাস হাফ মাইনাস হাফ। তাহলে -1 এর জন্য হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ, 0 এর জন্য হচ্ছে আরেকটা প্লাস হাফ মাইনাস হাফ, +1 এর জন্য আরেকটা প্লাস মাইনাস হাফ। তাহলে মোট m এর 3টা ভ্যালুর জন্য তুমি কিন্তু স্পিন সংখ্যা পাবা 3 দুগুণে 6টা, 3টা প্লাস হাফ 3টা মাইনাস হাফ। অর্থাৎ L সমান 1 হলে m সমান -1 0 +1, তার মানে m হচ্ছে অরবিটাল সংখ্যা। এখানে অরবিটাল সংখ্যা 1টা 2টা 3টা এবং প্রতিটা অরবিটালে ইলেকট্রন থাকে দুটি করে, একটা ইলেকট্রনের দিক হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। তার মানে এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। তারপর d তে কয়টা? 5 × +- হাফ, কারণ m এর মান হচ্ছে 5টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, প্রত্যেকটা অরবিটাল, এই যে অরবিটাল সংখ্যা 5টা এবং প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন আছে দুইটা করে, একটা ইলেকট্রনের দিক হচ্ছে প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। তার মানে m এর মান 2 হলে, সরি l এর মান 2 হলে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। আমরা জানি d অরবিটালে 10টা ইলেকট্রন থাকে। আর 7 f এর জন্য 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7 × +- হাফ। তার মানে এখানে আমার অরবিটাল হচ্ছে টোটাল 7টি এবং ইলেকট্রন হচ্ছে 7 দুগুণে 14টি। তো আমরা ফাইনালি লিখে দিব, আমাদেরকে বলছে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হিসাব করো। তাহলে সুতরাং ডি অরবিটালে আমাদের মোট অরবিটাল সংখ্যা কতটি? 7 5 12, 12 3 15 1 16টি। আর ইলেকট্রন সংখ্যা কতটি? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16 দুগুণে 32টি। এটাই তোমাদের আনসার। তো এতটুকু লিখে দিলেই তোমরা আসলে 3 এ 3 পেয়ে যাবে। এই ছকটা এঁকে দিলেই তোমরা আসলে 3 এ 3 পেয়ে যাচ্ছ, যে আমাদের ডি হলো চতুর্থ শক্তি স্তর, আর চতুর্থ শক্তি স্তরে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা 32টি। আচ্ছা, এটা কোন সূত্র দিয়ে যেন বের করা হয়? কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র যেন কি? কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন নির্ণয়ের সূত্রটা হচ্ছে 2n²। এটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, এটা জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা। তাহলে এখানে ডি কি চতুর্থ শক্তি স্তর, তাহলে n এর মান হচ্ছে 4² দেখো সূত্র থেকেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 32টি। তার মানে চতুর্থ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র, মানে কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন নির্ণয়ের সূত্র হচ্ছে 2n²। এখানে চতুর্থ শক্তি স্তর বলছে n এর মান 4, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে আমাদের মোট ইলেকট্রন হচ্ছে 32টি। তা আমাদের গরুর গ শেষ, আসো ঘতে যাই। ঘতে কি বলেছে দেখো, ঘতে আমাদেরকে বলেছে উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে। এটা আমাদের ওই রিডবার্গ ধ্রুবক দিয়ে আমরা তরঙ্গ সংখ্যা বের করা শিখেছি, n1 n2 দিয়ে। n1 বড় না n2 বড়, এইগুলো আমরা পড়েছি না বর্ণালী সিরিজে, লাইম্যান, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফোন্ড, এগুলো পড়ছি না? ওইটার ম্যাথ কিন্তু এটা। তাহলে দেখো এই উদ্দীপকে ইলেকট্রনের ধাপান্তরটা কিভাবে হয়েছে খেয়াল করো। ইলেকট্রন আমার কোথা থেকে আসছে? এই যে তীর চিহ্ন দেখছো, এইদিকে নিচের দিকে নামছে। ইলেকট্রন কিন্তু ই থেকে, এই যে ই থেকে নেমে কোথায় আসছে? এটা কোন স্তর বলতো? এটা বি। তাহলে ইলেকট্রন কিন্তু এখানে ই থেকে বিতে আসছে। তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি বা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি উদ্দীপকের ইলেকট্রনটি ই স্তর থেকে বি স্তরে ধাপান্তরিত হয়েছে। তো এখানে ই হলো কত নম্বর শক্তি স্তর? পঞ্চম শক্তি স্তর, এবং বি হলো দ্বিতীয় শক্তি স্তর। তো তোমরা পড়েছো কিন্তু যেখান থেকে আসে সেটা হচ্ছে n2, আর যেখানে এসে থামে সেটা হচ্ছে n1। তাহলে আসছে কোন শক্তি স্তর থেকে? পঞ্চম থেকে। তাহলে n2 হচ্ছে পঞ্চম 5, আর নামছে কোথায়? এসে বিতে নামছে, তার মানে n1 হচ্ছে 2। আবার এভাবে মনে রাখতে পারো যে n1 আর n2 এর মধ্যে 1 বড় না 2 বড়? 2 বড়। তাহলে বড়র সাথে বড়, ছোটর সাথে ছোট। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, অর্থাৎ n1 হচ্ছে ছোটটা মানে 2, এবং n2 হচ্ছে বড় শক্তি স্তর 5। 1 বড় না 2 বড়? 2 বড়। বড়র সাথে বড়, ছোটর সাথে ছোট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে n1 হচ্ছে 2, n2 হচ্ছে 5। সৃষ্ট বর্ণটা
কি রূপ হবে তোমরা জানো না, n1 সমান 2 হলে এটাকে আমরা কি বলি, বামার সিরিজ বলি। এটা কিন্তু বামার সিরিজ, আর বামার সিরিজের সব রশ্মি বা সব আলোই কি দৃশ্যমান। আমরা পড়েছি যে লাইম্যান সিরিজ n1 এর মান যদি 1 হয় লাইম্যান সিরিজ অতিবেগুনি হবে, আর 2 হলে বামার সিরিজ দৃশ্যমান হবে, 3 4 5 এগুলো হলে আমাদের কি যথাক্রমে পেস্টেন ব্র্যাকেট ফোন এগুলো কি অবলোহিত রশ্মি হয়। তাহলে বামার সিরিজে যেহেতু সে নেমে আসতেছে মানে পঞ্চম থেকে দ্বিতীয়তে নেমে আসছে, n1 এর মান 2 হলে বামার সিরিজ অর্থাৎ এই আলোটা দৃশ্যমান আমরা দেখতে পাবো। তার মানে এর রেঞ্জ অবশ্যই ম্যাথ করলে তুমি দেখবা 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে আনসারটা আমরা পেয়ে যাব। তখন ওই বেনি আসহ কলা আমরা পড়েছি, ওই রেঞ্জ অনুযায়ী আমরা দেখে আমরা বলে দিব যে আমাদের ইলেকট্রনের ধাপান্তরের ফলে যে বর্ণটা সৃষ্টি হবে সেই বর্ণের কালারটা কি হবে, কালারটা আমরা বের করব। তাহলে দেখি, দেখো আমরা জানি তরঙ্গ সংখ্যার সূত্র কি, নিউ বার। তরঙ্গ সংখ্যা যেন কি তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত বা ব্যস্তানুপাতিক। তো নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবক RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এগুলো সব কিন্তু আমি বেসিক ক্লাসে পড়িয়েছি, ভুলে গেলে আমরা বেসিক ক্লাসটা করতে হবে। বা তাহলে 1/λ ইকুয়াল টু, প্রথমে আমরা 1/λ বের করব। রিডবার্গ ধ্রুবকের মান যেন কি 10 96 78 পার সেন্টিমিটার, আর মিটারে নিলে 1.09678 ইন্টু 10⁻7 পার মিটার। 1/n1 কত 2, কারণ b তে নামছে b, n2 কত 5 কারণ e থেকে আসছে। তাহলে বা 1/λ ইকুয়াল টু, আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত আসে, 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। এটা আসবে ইঞ্জিনিয়ারিং বোর্ডে দিলে 2.303 ইন্টু 10⁶। একক কি হবে, তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা না, তাহলে মিটারটাকে উল্টালে কি হবে, মিটার ইনভার্স 1। কিন্তু আমার লাগবে তো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা লিখবো বা ল্যামডা সমান 1 ডিভাইডেড বাই এটা 2.303 ইন্টু 10⁶। তাহলে কিন্তু এটার এককটাও উল্টে যাবে, মিটার ইনভার্সটা উল্টে আবার মিটার পাবো। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে আনসার কত আসবে, তুমি যেটা অলরেডি বের করছো 1 দিয়ে সেই আনসারটাকে ভাগ করে দাও, 1 ডিভাইডেড বাই আনসার দিলে তোমার আনসার আসবে 4.34 ইন্টু 10⁻7 মিটার। তো মিটার রেঞ্জে আমরা আসলে বেনি আসহ কলা শিখি নাই, আমরা শিখছি ন্যানোমিটার লেভেলে। তাহলে আমরা জানি এই 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। তাহলে তোমার যে আনসারটা আসছে সেটার সাথে তুমি যদি 10⁹ গুণ দিয়ে দাও তাহলে তুমি ন্যানোমিটার পেয়ে যাবা। তাহলে এটা যেটা আনসার পাইছো সেটার সাথে তুমি যদি 10⁹ গুণ দাও তোমার আনসার আসবে 434 ন্যানোমিটার। এখন বেনি আসহ কলাই তোমরা পড়ছিলা বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার, নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার। 434 কিন্তু 424 থেকে 450 এর মধ্যে পড়ে। তো তখন তোমরা আনসার লিখে দিবা, তোমরা কমেন্টে লিখে দিবা যেহেতু, বা এভাবে লিখতে পারো যে সৃষ্ট, এভাবে লিখতে পারো যে ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বর্ণালী বর্ণ নীল হবে। তাহলে আমরা লিখব বর্ণটি নীল হবে। পুরো কথাটাই কমেন্টে লিখে দিবা আর কি, যে ইলেকট্রন ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণটি নীল হবে। কেন নীল হবে, কারণ নীলের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে নীল হবে, কারণ নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 424 ন্যানোমিটার থেকে 450 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ঢাকা বোর্ড 2023 প্রশ্ন কিন্তু সলভড। এখন ময়মনসিংহ বোর্ড 2023 যাই। ময়মনসিংহ বোর্ড 2023 এটা আমি করাবো না, এটা আসলে সহজ, চিত্র দেখে বোঝা যাচ্ছে। এটা একটা, এই যে এটা হচ্ছে একটা ল্যাডের বাক্স, ল্যাড বক্স। এই যে ভেতরে এই যে এটা একটা স্বর্ণের পাত, এবং এই যে চারপাশে যে কালো জিনিসগুলো দেখতে পাচ্ছ কালো কালো, এটা হচ্ছে এই যে এটা এগুলো হচ্ছে কি জিঙ্ক সালফাইডের পর্দা। তাহলে এই সেটআপটা কোথায় থাকে, এই সেটআপটা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে থাকে। তাহলে উদ্দীপক 1 এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল। আর উদ্দীপক 2টা কি বলতো, কক্ষপথ না,
ইলেকট্রন ধাপান্তর হচ্ছে না, এক জায়গা থেকে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফিয়ে আসতেছে। এটা কি? এটা বোর মডেল। বোর মডেলে কিন্তু কক্ষপথটা বৃত্তাকার। এটা হচ্ছে বোর পরমাণু মডেল। তো এই ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্নটা আসলে বর্ণনামূলক প্রশ্ন ছিল, বাংলা কথা লিখতে হবে। এটা আসলে এদের প্রস্তাবনা, সীমাবদ্ধতা এগুলা নিয়ে। প্রথম 1 নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটি বর্ণনা করো। 1 নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটা কি? রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে আসলে আমাদের গরুর গতে বলছে রাদারফোর্ড পরমাণু মডেলের বর্ণনা। গরুর গ হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের বর্ণনা। তো পড়ছি না আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনাগুলা, মডেলের প্রস্তাবনা। রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা কি ছিল? 5টা প্রস্তাবনা ছিল। ওই যে তোমাদেরকে পড়াইছিলাম আমি, যে পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা, পরমাণুর ভেতরে যে আমাদের কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভরকে পারমাণবিক ভর বলে। তারপর আয়তন দিয়ে বুঝাইছিলাম যে পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য। তারপরে বলছিলাম সূর্য গ্রহের সাথে তুলনা করছিলাম নিউক্লিয়াসের ইলেকট্রনের, সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের মতো, সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে এই জন্য এটাকে সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল বলে, সোলার সিস্টেম অ্যাটম মডেল বলে। তারপর আমরা বলেছিলাম যে ইলেকট্রন আর প্রোটন পরস্পর সমান ও বিপরীত, যে ঘূর্ণনরত ইলেকট্রন, কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন এবং নিউক্লিয়াসে থাকা প্রোটন বা ধনাত্মক আধান, এদের চার্জ, এরা হচ্ছে পরস্পর, এদের আধান সমান এবং বিপরীত। এই জন্য পরমাণু সামগ্রিকভাবে কি? চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ। আর লাস্ট টপিকটা ছিল কি? কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। যে আমাদের কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যকার যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রনের বেগের জন্য যে কেন্দ্র বিমুখী বল, এই দুইটা পরস্পর সমান। ঠিক আছে? তো এইটা তোমরা হচ্ছে গাইড থেকে পড়বা, গাইড থেকে আরো ভালো করে লেখা আছে, গাইড থেকে এটা পড়ে নিবা, পড়ে নিলেই হচ্ছে পরীক্ষা আনসার করতে পারবা। আর পরের প্রশ্নে বলছে ঘ নাম্বার, আবার ঘুরে ফিরে ওই রিডবার্গ ধ্রুবকই আসছে। হ্যাঁ, রিডবার্গ ধ্রুবক আসছে। ঘ নাম্বারে বলেছে দেখো 2 নং উদ্দীপকের, এই যে 2 নং উদ্দীপকের এ এবং বি এর মধ্যে কোন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে? তো এর ক্ষেত্রে খেয়াল করো তো, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এই যে আমি যদি তোমাদেরকে একটু যদি দেখাই, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে খেয়াল করো, এতে আমাদের তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসছে। তার মানে এতে n1 এর মান 1, n2 এর মান 3। আর বিতে দেখো দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসছে। তার মানে বিতে n1 এর মান 1, n2 এর মান 2। দুই ক্ষেত্রেই কিন্তু n1 এর মান 1, মানে ইলেকট্রন তৃতীয় থেকে আসছে, দ্বিতীয় থেকে আসছে, বাট দুই ক্ষেত্রেই কিন্তু প্রথম শক্তি স্তরে এসে নামছে। ইলেকট্রন যদি যেখান থেকে আসুক, অসীম থেকে আসুক বা যেখান থেকে আসুক, সে যদি প্রথম শক্তি স্তরে এসে যদি নামে, তার ফিনিশিং পয়েন্ট যদি প্রথম শক্তি স্তর হয়, তাহলে সেটাকে কিন্তু আমরা লাইম্যান সিরিজ বলি। তার মানে এখানে দুই ক্ষেত্রে কিন্তু লাইম্যান সিরিজ তৈরি হবে। বাট কথা হচ্ছে লাইম্যান সিরিজ কিন্তু অতিবেগুনী রশ্মি, লাইম্যান সিরিজ আমরা অতিবেগুনী রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি দেখতে পাই। এখন লাইম্যান সিরিজে হলেও দুইটা ক্ষেত্রে, এর ক্ষেত্রে এবং বি এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে না। কেন? কারণ দুই ক্ষেত্রে n1 এর মান সেম হলেও n2 এর মান কিন্তু সেম না। বি এর ক্ষেত্রে n2 এর মান হচ্ছে 2 আর এর ক্ষেত্রে n2 এর মান হচ্ছে 3। তাহলে এই দুইটা ভাবে ম্যাথ করে আমাদেরকে দেখতে হবে যে এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত আর বি এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত। তারপর আমরা ফাইনালি আনসার দিব যে কোন ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, দীর্ঘতম হবে। তাহলে চলো আমরা এই কনসেপ্ট একটু খেয়াল করি, দেখি। তাহলে প্রথমে আমরা লিখব এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি n1 হচ্ছে 1 আর n2 হচ্ছে 3। তাহলে সুতরাং তরঙ্গ সংখ্যা নিউবার, যেটা মানে হচ্ছে 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, বা 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH কত 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 1 বাই n1 এর মান হচ্ছে 1 স্কোয়ার, n2 এর মান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা 1 বাই ল্যামডা ইকুয়াল টু কত পাই দেখে ফেলি। 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 1 by 9 divided by 1 by 9
এটা আসবে ইঞ্জিনিয়ারিং মোডে দিলে 9.749 ইন্টু 10⁶ এককটা কি পার মিটার। তাহলে সুতরাং আচ্ছা বা দিই বা ল্যামডা ইকুয়াল টু কি আসবে, ভাগ হয়ে যাবে তাই না, 1/, তো আমি সরাসরি ভাগ করে দিই 1/, এইটা ঠিক আছে, 1/, এইটা। তাহলে 1/, আনসার কত আসবে 1.025 ইন্টু 10⁻7 মিটার, ঠিক আছে। আচ্ছা এটা আসলে 1.026, কারণ 0257 আসে। আচ্ছা তাহলে এটার সাথে তুমি যদি 10⁹ গুণ দাও তাহলে তো ন্যানোমিটার হয়ে যাবে। তাহলে ন্যানোমিটারে আনসারটা আসবে 102.6 ন্যানোমিটার, ঠিক আছে। এটার সাথে যদি 10⁹ গুণ দাও 102.6 ন্যানোমিটার, ঠিক আছে। এখন আর অত ডিটেলস দেখাচ্ছি না আর কি, ঠিক আছে। এটা তো তোমরা অলরেডি বুঝেই ফেলছো, মিটার থেকে ন্যানোমিটারে গেলে 10⁹ দিয়ে গুণ দিবা, 10⁹ দিয়ে গুণ দিলে এটা এত আসবে। আচ্ছা এটা হচ্ছে এর ক্ষেত্রে। তো যেহেতু এটা এর ক্ষেত্রে তাহলে এটাকে আমি এখানে এ সবগুলোর ক্ষেত্রে এ লিখে দিই, হ্যাঁ, ল্যামডা এ, এটা হচ্ছে ল্যামডা এ। এখন আবার বি এর ক্ষেত্রে বের করব। দেখো আবার বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি n1 এর মান হচ্ছে 1 আর n2 এর মান কত 2, বিতে কিন্তু 2 থেকে 1 আসছে। তাহলে সুতরাং নিউ বি বার ইকুয়াল টু 1/λb ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার বা 1/λb ইকুয়াল টু RH 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1/n1 হচ্ছে 1 আর n2 হচ্ছে 2। তো এটার সমান আমরা কি লিখতে পারি 1/λb ইকুয়াল টু 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1/1 স্কোয়ার মানে কি 1 মাইনাস 1/4, 1/2 স্কোয়ার মানে 1/4। এটা হিসাব করলে আসবে 8.2258 মানে 226 ইন্টু 10⁶ পার মিটার। তাহলে বা ল্যামডা বি যেটা আনসার আসছে 1 দিয়ে সেটাকে ভাগ করে দাও, 1/, আনসার। তাহলে পাবা 1.2156, তার মানে 1.216 বলতে পারো ইন্টু 10⁻7 মিটার। আর ন্যানোমিটার নিলে কি করতে হবে 10⁹ দিয়ে গুণ দিতে হবে। তাহলে সুতরাং ল্যামডা বি পাচ্ছ 121.6 ন্যানোমিটার। এখন খেয়াল করে দেখো তো ল্যামডা এ হচ্ছে আমাদের 102 আর ল্যামডা বি 121। তাহলে এ এবং বি এর মধ্যে কোন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে, বি এর বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে। তো আমরা এটা লিখে দিব, যেহেতু ল্যামডা এ থেকে আমরা ল্যামডা বি বড় পাচ্ছি, আমরা বলবো বি এর বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে। এবং এক্ষেত্রে কিন্তু একটা কনসেপ্ট আমরা দাঁড় করাতে পারি, একাধিক বর্ণালীর জন্য যদি n1 এর মান সেম হয়, যেমন এই ক্ষেত্রে বর্ণালীর জন্য n1 এর মান সেম ছিল, n1 এর মান কত ছিল, দুই ক্ষেত্রেই 1 ছিল তাই না। এ এর ক্ষেত্রে n1 এর মান 1 ছিল, বি এর ক্ষেত্রেও কিন্তু n1 1 ছিল। তাহলে আমরা এটা এইভাবে মনে রাখতে পারি কনসেপ্ট, এটা এমসিকিউ তো অনেক সময় কাজে লাগতে পারে, যদি মনে রাখতে পারো হয়তো বা এমসিকিউটা তুমি শর্টকাট আনসার করতে পারবে আর কি। কনসেপ্টটা হচ্ছে একাধিক বর্ণালীর ক্ষেত্রে n1 যদি সেম হয় তাহলে যার n2 ছোট
তার জন্য তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তাই না? দেখো তো এখানে বি এর ক্ষেত্রে n2 কত ছিল 2 আর এ এর জন্য n2 কত ছিল 3, তাহলে বি এর তরঙ্গ দৈর্ঘ্য মানে বি এর n2 কিন্তু ছোট ছিল, এই জন্য বি এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি পাইছো। ঠিক আছে, যেমন এটা লিখে রাখতে পারো, যেমন এই ম্যাথে বি এর n2 ছিল কম, 2 ছিল, তাই না? তাই বি এর তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে বেশি বা দীর্ঘতম, এই তো, তাই না? তো এই কনসেপ্টটা কিন্তু তোমরা চাইলে মনে রাখতে পারো আর কি। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা চাইলে মনে রাখতে পারো। আচ্ছা, তারপর আসলে আমরা কুমিল্লা বোর্ডের প্রশ্ন চলে যাই। কুমিল্লা বোর্ড 2023 প্রশ্নে দেখি আমাদের জন্য কি আছে। তো কুমিল্লা বোর্ড 2023 প্রশ্নে বলেছে গ, উদ্দীপক 1 অনুসারে কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কোন শক্তি স্তর থেকে ধাপান্তরিত হলো সেটা বের করতে বলছে। আচ্ছা, কোন শক্তি স্তর হতে ধাপান্তরিত হয়েছে, কোন শক্তি স্তরে নেমে আসছে সেটা হচ্ছে n1, আর কোন শক্তি স্তর থেকে আসছে এটা আমাকে আসলে n2 বের করতে বলেছে। আমাকে বের করতে বলেছে n2 এর মান কত, কোন শক্তি স্তর হতে সে ধাপান্তরিত হয়েছে, মানে কোন শক্তি স্তর থেকে সে লাফ দিয়েছে, n2। আর যদি বলতো যে কোন শক্তি স্তরে এসে পৌঁছেছে তাহলে হতো n1। তাহলে দেখো কোন শক্তি স্তরে এসে পৌঁছেছে এটা আসলে উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে উদ্দীপক 1, এই যে উদ্দীপক 1, তাহলে 1 নম্বর উদ্দীপকে দেখো বলা আছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর পেসচেন সিরিজ। এই যে পেসচেন মানে কি, n1 এর মান 3, n1 এর মান 3 হলে সেটা হচ্ছে পেসচেন সিরিজ। n1 এর মান 1 মানে যে প্রথম শক্তি স্তরে নেমে আসে তাহলে হচ্ছে লাইমেন, n1 সমান 2 হলে বামার, n1 সমান 3 হলে পেসচেন। তাহলে n1 এর মান কিন্তু দেওয়া আছে। আবার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা দেওয়া আছে। তাহলে আমরা ম্যাথটা কিভাবে করব, এখানে n1 সমান 3, কেন, যেহেতু পেসচেন সিরিজ, পেসচেন সিরিজে n1 এর মান 3। তারপর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1857.62 ন্যানোমিটার। তো এটাকে তুমি যদি মিটারে নিতে চাও তাহলে কত আসে, 1857.62 ন্যানোমিটার থেকে মিটারে গেলে tan ইনভার্স 9 দিয়ে গুণ দিতে হয়, কিন্তু tan ইনভার্স 9, তাহলে এটা আসবে গুণ দিলে 1.85762 ইন্টু tan ইনভার্স 6 মিটার। ঠিক আছে, এখানে লিখে রাখতে পারো যেহেতু 1 ন্যানোমিটার সমান tan ইনভার্স 9 মিটার, তো এত ন্যানোমিটার সমান কত, এটার সাথে tan ইনভার্স 9 গুণ করেছি, এটার সাথে tan ইনভার্স 9 গুণ করলে এই আনসারটা আসে। ঠিক আছে, আচ্ছা, আর ঋণভাগ ধ্রুবকের মান তো জানোই, তা আমরা লিখি, আমরা জানি তরঙ্গ সংখ্যার সূত্র, তরঙ্গ সংখ্যা নিউবার সমান 1 বাই ল্যামডা। এখানে আসলে আমাকে n2 বের করতে বলেছে, RH ইন্টু n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এই যে n2, এই n2টা বের করবো, তাহলে বা 1 বাই ল্যামডার মান কত, 1 পয়েন্ট মিটারে নিতে হবে কারণ RH এর মান তত মিটারেই বের করবা, 1.85762 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর RH এর মান যে কত 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এটা মুখস্থ মিটারে, পার মিটার। 1 বাই n1 এর মান কত 3 স্কোয়ার, এটি মাইনাস 1 বাই n2 স্কোয়ার। সবই জানো, শুধু n2 জানো না, n2 বের করতে হবে। তাহলে বা এটা যদি হিসাব করো কত আসে, 1 ডিভাইডেড বাই এটা আসবে ইঞ্জিনিয়ারিং মোডে নিলে 5.38 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তোমাদের ক্যালকুলেটর আসতে পারে
538 ইন্টু 10 কিউব, মানে এটা হতে পারে 10 কিউব, এটা হতে পারে 538। তো 2 ঘর সামনে যে দশমিক নিয়ে আসো এটা 2 বেড়ে যায়, ঠিক আছে? মানে তোমাদের ক্যালকুলেটর আসতে পারে 538 ইন্টু 10 কিউব। তো এটা যে কথা এটা একই কথা, বুঝতে পারছো? এটা একই কথা। তো এগুলো তো আশা করি তোমরা পারো, এগুলো তো আসলে 9 10 এর বাচ্চা কাচ্চারাও পারে, এগুলো তোমাদের পারা উচিত। আর না পারলে এগুলো নিজেরা শিখতে হবে, এগুলো আসলে অনলাইন ক্লাসে দেখানোর সুযোগ নেই আসলে। তারপর দেখো এটার জন্য কি আসবে, এটা যেমন আছে ধরো তেমন থাক। 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু এটা ইন্টু 1/3 স্কোয়ার মানে হচ্ছে 1/9 মাইনাস 1/n2 স্কোয়ার, n2 স্কোয়ার। বা এখন এটা এখানে গুণ হিসেবে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে 5.38 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সমান 1/9 মাইনাস 1/n2 স্কোয়ার। বা এটা যদি ভাগ করো কত আসে, ডিভাইডেড বাই 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7, যদি এটাকে দিয়ে এটা ভাগ করো তাহলে এটা আসবে 0.049, এটা আসবে 0.049 ইকুয়াল টু 1/9 মাইনাস 1/n2 স্কোয়ার, n2 বের করবো। বা এখন এটা যদি এই পাশে আসে 1/n2 স্কোয়ার, এখানে 1/9 আগে থেকে আছে, এটা এই পাশে আসলে মাইনাসের হয়ে যাবে 0.49। বা 1/n2 স্কোয়ার 1/9 থেকে 1/9 এটা থেকে তুমি মাইনাস করবে কত, 0.049, তাহলে তোমার আসবে 0.062। লাগবে তো n2, তাহলে উল্টাই দাও, তাহলে n2 স্কোয়ার, এটা উল্টে গেলে কি হবে, উপরে চলে যাবে 1, কারণ এটা নিচে মনে মনে 1 আছে, নিচে হচ্ছে 0.062। তাহলে n2 স্কোয়ার সমান তুমি পাচ্ছ 1 ডিভাইডেড বাই 0.062 করলে 16.1 আসে, 16 লিখবা। আর পূর্ণ সংখ্যা লাগবে তো, তারপরে তুমি ফাইনালি কি করবা, এটা একটু অন্য কালার দিয়ে দেখাই যাতে করে বুঝতে পারো যে এটা আলাদা। তাহলে বা n2 সমান তোমার আসবে √16, তো সুতরাং n2 ইকুয়াল টু 4। তার মানে আমাদের আনসার পেয়ে গেছি, চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা যদি পেস্টেন সিরিজের হয়ে থাকে, তাহলে চতুর্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন যদি তৃতীয় শক্তি স্তরে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমার ল্যামডার মান কত হবে, 1857.62 ন্যানোমিটার। তাহলে কুমিল্লা বোর্ড এই জন্য একটু জটিল, ঠিক আছে? তাহলে কোন শক্তি স্তর থেকে ধাপান্তরিত হলো, আনসার হচ্ছে চতুর্থ শক্তি স্তর থেকে ধাপান্তরিত হলো, চতুর্থ শক্তি স্তর থেকে ধাপান্তরিত হলো। আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিলে সেখান থেকে ভালো করে দেখবা, নোট করবা, তারপরে আবার ক্লাসটা মিলিয়ে দিবা। হ্যাঁ, প্রথমে যেটা করবা, ভাইয়ের ক্লাস দেখার আগে পিডিএফটা আগে হচ্ছে নোট করে ফেলবা। পিডিএফ নোট করতে গিয়ে যেখানে যেখানে আটকাবা সেখানে ক্লাসটা একটু টেনে টেনে দেখবা, তাহলে তোমার সময়টা বেঁচে যাবে। তারপর দেখো, তারপরে হচ্ছে কি, তারপরে ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের 2 এই যে 2 এর মূলটির সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস পলির নীতি সমর্থন করে কিনা। পলির নীতি যেন কি ছিল, পলির নীতি ছিল একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারবে না। তার মানে NLM সমান হলেও স্পিন কোয়ান্টাম সংখ্যা সমান হবে না। তাহলে সর্বশেষ উদ্দীপকের মৌলটার নাম কি আগে সেটা একটু খেয়াল করি। এখানে X2 প্লাসের ইলেকট্রন বিন্যাস কত পাচ্ছ, n-1 d10, n ইকুয়াল টু কত, 4। তাহলে n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে 4 - 1 তার মানে কি 3d10, ঠিক আছে? 3d10। তো 3d10 এর আগে কিছু নাই, 3d10 এর আগে কত পর্যন্ত হয়ে আসে বলো তো, 3p পর্যন্ত হয়ে আসে। তাহলে X2 প্লাস হচ্ছে 3d10। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা X2 প্লাস হচ্ছে, তাহলে X2 কত, দুইটা ইলেকট্রন ছাড়াতে হয়েছে 3d10। তাহলে দুইটা ইলেকট্রন যে ছাড়ছে ওই দুইটা ইলেকট্রন কোত্থেকে গেছে, সর্ববহিস্থ স্তর থেকে। 3d থেকে বড় শক্তি স্তর মানে 3d এর বাইরের শক্তি স্তর কি 4s, তাহলে 3d10 4s2 ছিল, আসলে এটা ছিল 3d10 4s2। তো ওই যে যখন দুইটা ইলেকট্রন ছাড়ছে ওই 4s এর দুইটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে, এখানে কত ছিল, এখানে আসলে ছিল 3d10 4s0,
মানে এই দুইটা ইলেকট্রন যখন প্রবেশ করে তখন আউবহ নীতি অনুযায়ী প্রবেশ করে, মানে প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, বাট ইলেকট্রন যখন বের হয় তখন সবচেয়ে বাইরের স্তর থেকে ইলেকট্রন বের হয়। তো তৃতীয় শক্তি স্তর আর চতুর্থ শক্তি স্তর থেকে সবচেয়ে বাইরের শক্তি স্তর তো চতুর্থ শক্তি স্তর, তাহলে ইলেকট্রন বের হওয়ার সময় চতুর্থ শক্তি স্তর থেকে আগে বের হবে। তার মানে 4s তার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে x2 প্লাসে পরিণত হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে x হচ্ছে 3d10 4s2। তাহলে আমরা x এর, সুতরাং x এর প্রকৃত ইলেকট্রন বিন্যাস যদি করি, x এর প্রকৃত ইলেকট্রন বিন্যাস, x এর প্রকৃত ইলেকট্রন বিন্যাস করলে তাহলে আমরা কি পাই একটু খেয়াল করো। x এর প্রকৃত ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই x হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। এখন এটা আসলে কি, এটা জিঙ্ক। জিঙ্ক হিসাব করে দেখো 30টা ইলেকট্রন এখানে মোট, ঠিক আছে, তার মানে x2 প্লাস আসলে কি ছিল, জিঙ্ক 2 প্লাস। তো ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় আমরা লিখতে পারি অর্থাৎ x হলো জিঙ্ক। এখন আমাদেরকে কি বলছে, তাহলে x এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে বলছে। তাহলে x এর সর্বশেষ শক্তি স্তর কোনটা, 4s, এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। এই সর্বশেষ শক্তি স্তরে যে দুইটা ইলেকট্রন আছে 4s1 এবং 4s2, এই দুইটা ইলেকট্রন বিন্যাসের এই দুইটা ইলেকট্রনের জন্য কি করতে বলছে, পরিবর্জন নীতি অ্যাপ্লাই করতে বলছে। তাহলে x হলো জিঙ্ক, জিঙ্কের সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর হলো 4s, 4s, ঠিক আছে 4s। তারপরে কি করবা, নিম্নে 4s1 এবং 4s2, কারণ 4s তো দুইটা ইলেকট্রন তাই না, একটা হচ্ছে 4s1 আর একটা হচ্ছে 4s2, বা এভাবে লিখতে পারো নিম্নে জিঙ্কের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দুটির কোয়ান্টাম সংখ্যা দেখানো হলো। নিম্নে জিঙ্কের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন দুটি কোয়ান্টাম সংখ্যা সেট দেখানো হলো। এগুলো বাংলা কথা, আসলে এগুলো যত বেশি তুমি গাইড অ্যানালাইসিস করবা, গাইড পড়বা, তত বেশি এগুলো বাংলা কথাগুলো তুমি লিখতে পারবে আর কি। ভাইয়ার মতো লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি করবে, এরপর ছক আঁকবা পরিবর্জন নীতির জন্য। কি কি আঁকতে হয়, NLMS। তাহলে এখানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এখানে হচ্ছে 4s1 ইলেকট্রন, এটা হচ্ছে 4s2 ইলেকট্রন। তাহলে এখানে হচ্ছে n এর মান, l এর মান, m এর মান, s এর মান। তো লিখবা এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে 4s1, এটা হচ্ছে 4s2। আচ্ছা 4s1 আর 4s2 এগুলো কততম ইলেকট্রন? ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করে, 3d তে না 4s এ, আগে কিন্তু 3d তে প্রবেশ করবে। তাহলে দেখো 3p6 এর পরে কিন্তু 4s1, 3p6 পর্যন্ত কয়টা ইলেকট্রন, 2 2 4 6 10 12 18টা ইলেকট্রন। তাহলে 4s1 হচ্ছে 19তম ইলেকট্রন, 4s2 হচ্ছে 20তম ইলেকট্রন। এগুলো কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি। তাহলে 4s1 এটার সাথে তুমি চাইলে যদি একটু স্ট্যান্ডার্ড ভাবে লিখতে চাও, এই 4s1 ইলেকট্রনটাকে তুমি আসলে লিখতে পারো 19th ইলেকট্রন। এটার পাশে তুমি এইভাবে লিখে দিতে পারো 19th ইলেকট্রন। আর 4s2 এটা হচ্ছে 20তম ইলেকট্রন। লেখা ম্যান্ডেটরি না। আচ্ছা তারপরে কি, এখানে n এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা, l এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা, m এর মান চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, s এর মান স্পিন কোয়ান্টাম সংখ্যা। n এর মান কত, ম্যাথমেটিক ভ্যালুগুলো, তাহলে 4, এটাও 4, n এর মান মিলে গেছে। l এর মান অরবিটাল উপশক্তি স্তর, s উপশক্তি স্তরের জন্য l এর মান কত, 0, তাহলে এটাও 0, এটাও 0, মিলে গেছে। l এর মান 0 হলে m এর মান 0 0, এটাও মিলে গেছে। বাট ঝামেলা, 19তম ইলেকট্রনটা হচ্ছে প্লাস হাফ স্পিন, আর 20তম ইলেকট্রনের স্পিন হচ্ছে মাইনাস হাফ। তো তারপরে কি লিখবা, বাংলা কথা লিখবা।
পলিবির বর্জনীতি অনুযায়ী আমরা জানি, পলিবর্জনীতিটা আগে লিখবা। বাংলা কথাটা কিরকম? দেখা যাচ্ছে জিঙ্কের সর্বশেষ শক্তি স্তর 4s এর দুটি ইলেকট্রনের ক্ষেত্রে n, l, m এর মান একই হলেও স্পিন কোয়ান্টাম সংখ্যা s ভিন্ন, যা পলিবর্জনীতিকে সমর্থন করে। কারণ পলির বর্জনীতিতেও বলছে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারবে না। 3টা কোয়ান্টাম সংখ্যার মান সেম হয়েছে, বা চতুর্থটা কিন্তু সেম হয় নাই, অর্থাৎ এটা পলির বর্জনীতিকে সমর্থন করে। তো আশা করি পলির বর্জনীতি সংক্রান্ত যদি সিকিউ আসে তোমরা এইভাবে আনসার করে ফেলতে পারবা। ঠিক আছে, পরের সিকিউতে চলে যাই। চট্টগ্রাম বোর্ড 2023 এই সিকিউতে আমাদেরকে কি বলছে? এটা আমি করব না, কারণ এটা অলরেডি ডান, এটা করা হয়ে গেছে। উদ্দীপকের বহিস্থ শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার আলোকে নির্ণয় করো। বহিস্থ শেল কোনটা? এন শেল হচ্ছে চতুর্থ শক্তি স্তর। তো চতুর্থ শক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার আলোকে নির্ণয় করতে হবে। কোন এমসিকিউতে করে আসছি বলো? ঢাকা বোর্ড 2023। ঢাকা বোর্ড 2023 এর গ, একদম সেম টু সেম। ওখানে ছিল ABCD আর এখানে বলছে জাস্ট MN, মানে KLMN দিয়ে করছে। ঠিক আছে, তাহলে সেম, দুইটা আসলে একই জিনিস। জাস্ট ওখানে ছিল ABCD, এখানে হচ্ছে KLMN। তাহলে এটা অলরেডি ডান। ঠিক আছে, তো এরকম তুমি গাইডে দেখবা প্রচুর সিকিউ দেখবা যে এই ছকের সিকিউ, মানে কোয়ান্টাম সংখ্যা n, l, m, s কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে বলছে। এটা অলরেডি ডান। আর যদি বিস্তারিত লিখে দিই, ঢাকা 2023, ঢাকা 2023 এর গ, এটা হচ্ছে ঢাকা 2023 এর গ। তারপর দেখো বর্ণ কিরূপ হবে, তো এটাও তো অলরেডি করছি, তাই না? বর্ণ কিরূপ হবে, কোত্থেকে আসছে দেখো, ইলেকট্রন কোত্থেকে আসছে? এখানে দেখা যাচ্ছে ইলেকট্রন n না, আরো উপর থেকে আসছে, তাই না? তাহলে আমার তো ধারণা এটা ইলেকট্রন অসীম থেকে আসছে। তাও ভাই একটু চেক করে দিই যে আসলে এখানে আমাদের প্রশ্নে কোনো ভুল আছে কিনা। অনেক সময় দেখা যায় প্রশ্নে মানের ভুল টুল থাকে, তো এই জন্য আমি একটু চেক করে দিই। দাঁড়াও, কত কোড? চট্টগ্রাম 2023। চট্টগ্রাম 2023, এই যেটা বলছিলাম n2 মান এটা 4, বাট দেখো চিত্র দেখো কত উপরে, মনে হচ্ছে ইলেকট্রন অসীম থেকে আসছে। আসলে ইলেকট্রন অসীম থেকে আসে নাই, এখানে n2 এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, n2 এর ভ্যালু 4, ইলেকট্রন আসলে n শেল থেকে আসছে। তাহলে আমরা লিখে দিই এখানে n1 হচ্ছে আইসা কোথায় থামছে দেখো তো, এটা কে, এটা l শেলে নামছে। তাহলে n1 এর মান হচ্ছে 2 আর n2 এর মান হচ্ছে 4। তাহলে সুতরাং নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা আর এইচ 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। মনে রাখবে এই ধাপান্তরের ফলে যে বর্ণালী সৃষ্টি হবে সেটা সূত্র এইটাই, এটা ছাড়া আর বের করা যায় না। হ্যাঁ, বর্ণ কি রূপ হবে? আগে আমরা কি বের করব? তরঙ্গ দৈর্ঘ্য বের করব। এটা কোন সিরিজ? বামার সিরিজ। n1 এর মান 2 হলে বামার সিরিজের আলোকে দৃশ্যমান, তার মানে এটা তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই 380 থেকে 780 এর মধ্যেই হবে। ঠিক আছে, 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হবে। তাহলে বা 1 বাই ল্যামডা ইকুয়াল টু
ভ্যালু বসাও 09678 ইন্টু 10⁻7 ইন্টু 1/n1 এর মান 2 2 স্কয়ার আর n2 এর মান হচ্ছে 4। n থেকে আসছে n শেল থেকে k শেলে আসছে, ঠিক আছে, n শেল থেকে k শেলে আসছে, k শেল আসছে না, সরি n শেল থেকে l শেলে আসছে, n শেল থেকে এই যে l শেলে আসছে, এই যে এইভাবে আসছে, তো 4 থেকে 2 আসছে, তাহলে 1/λ ইকুয়াল টু ম্যাথ করলে কত আসে 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1/2 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার, এটা আসবে ইঞ্জিনিয়ারিং মোডে নিলে 2.056 ইন্টু 10⁻6 পার মিটার। তাহলে ল্যামডা কত আসবে, ল্যামডা ইকুয়াল টু আসবে 1 ডিভাইডেড বাই আনসার 4.86 ইন্টু 10⁻7 মিটার। তাহলে ন্যানোমিটার নিলে কত আসে 486 ন্যানোমিটার, 10⁹ দিয়ে গুণ, তো 486 ন্যানোমিটার এটা কোন বর্ণ হবে, এটা কিন্তু আমাদের অর্থাৎ বর্ণালী, প্রশ্নে কি বলছে বর্ণালীর রশ্মির বর্ণ কি রূপ হবে, অর্থাৎ বর্ণালীর বা রশ্মির বর্ণ হবে আসমানি। কেন, কারণ আসমানি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার, 486 কিন্তু এর মধ্যে আসমানি, কারণ আসমানি তরঙ্গ দৈর্ঘ্য 450 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে, ঠিক আছে, এভাবে লিখে দেবা, আনসার শেষ। পরে দেখি সিলেট বোর্ড 2023, সিলেট বোর্ড 2023 এর এই প্রশ্নে কি আসছে, ওই সেম জিনিস, দেখো কোত্থেকে আসছে, 3 থেকে 1 আসছে, 3 থেকে 1 আসছে, বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত, 3 থেকে 1 আসছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, পারবা না, পারবা, তাও একবার করে দিচ্ছি। দেখো এখানে n1 হচ্ছে 1, n2 হচ্ছে 3, এটা লাইম্যান সিরিজ, তার মানে অতিবেগুনি হবে। তাহলে সুতরাং নিউবার সমান 1/λ RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, বা 1/λ RH এর মান 1.09678 ইন্টু 10⁻7, 1/n1 এর মান হচ্ছে 1 আর n2 এর মান হচ্ছে 3। এটা শুধু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে, কারণ এটা লাইম্যান সিরিজ, তো এটা তো দৃশ্যমান হবে না, এটা অতিবেগুনি হবে। তাহলে 1/λ এর মান কত আসবে 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1 মাইনাস 1/9, 3 স্কয়ার মানে হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এটা আসবে ইঞ্জিনিয়ারিং মোডে দিলে 9.749 ইন্টু 10⁻6 পার মিটার। তাহলে সুতরাং ল্যামডার মান কত আসবে, 1 দিয়ে যদি ভাগ দাও আনসারটাকে 1.025 বা 57 ইন্টু 10⁻7 মিটার, তো ন্যানোমিটারে নিলে এটা কত আসবে 102.5, বা এটা আসলে 257, তার মানে 26, তাহলে ন্যানোমিটারের আনসার আসবে 102.6 ন্যানোমিটার, এটাই আনসার। শুধুমাত্র তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করলে আমাদের আনসার আসে 102.6 ন্যানোমিটার, 3 থেকে 1 যদি নেমে আসে। তারপর সিলেট বোর্ডের ঘ নাম্বার প্রশ্ন, পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যায় উদ্দীপকের মডেলটি, এটা হচ্ছে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের চেয়ে অধিক ফলপ্রসূ, তুলনা করো, মানে এখানে এটা বর্ণনামূলক প্রশ্ন, এখানে তোমাকে বোর পরমাণু মডেলের সাথে রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা করতে হবে, এটা তুমি গাইড থেকে পড়বা। এটা প্রশ্নের উত্তরটা হবে এরকম, বোর পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা, এটা একবার পড়ে নিলেই তো হয়ে যাচ্ছে, তাই না, যে কোনো প্রশ্ন এখান থেকে আসলে পারবা। রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা, ঠিক আছে, যেমন রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে পরমাণুর আকার ব্যাখ্যা করা যায় নাই, বোর পরমাণু মডেল দিয়ে বলছে পরমাণুর আকার বৃত্তাকার হতে পারে। তারপর রাদারফোর্ড পরমাণু মডেল ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এটা একটা অস্থায়ী বা ক্ষণস্থায়ী মডেল।
আর বোর পরমাণু মডেল একটা স্থায়ী বা চিরস্থায়ী একটা পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তির বিকিরণ বা শক্তি শোষণ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। বোর পরমাণু মডেলে বলা হয়েছে শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, শোষণ বর্ণালী তৈরি হয়। আর শক্তি বিকিরণ করলে সে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসে, অর্থাৎ বিকিরণ বর্ণালী তৈরি হয়। এই জিনিসগুলোই হচ্ছে ব্যাখ্যা করে দিতে হবে, এগুলো গাইড থেকে পড়ে নিতে হবে। ঠিক আছে, এইটা তোমরা মডেলের তুলনা, এটা গাইড থেকে পড়বা। তোমাদের যে গাইড আছে বা টেস্ট পেপার আছে বা মেইন বই, সেখান থেকে পড়বা। ঠিক আছে, এখানে আমার আসলে তোমাদেরকে সাহায্য করার তেমন কিছু নাই। তারপরে আসো যশোর বোর্ড 2023, উদ্দীপকে ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ হিসেব করো। শোষিত শক্তি বের করতে বলছে, তো শোষিত শক্তি মানে কি, এনার্জি বের করতে বলছে। একক কিসে আসবে, জুল এককে বের করতে হবে। ঠিক আছে, জুল একক বের করতে হবে। তাহলে উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ হিসেব করো। তো উদ্দীপকের ইলেকট্রনটি থেকে কোথায় গেছে খেয়াল করো তো, 1 থেকে 2 3-এ গেছে, 1 থেকে 3-এ গেছে। তাহলে 1 থেকে 3-এ গেলে আমাদের শোষিত শক্তির পরিমাণ কত সেটা হিসেব করতে হবে। তাহলে আমরা একটু দেখি, 1 থেকে 3-এ গেলে আমরা শোষিত শক্তির পরিমাণ হিসেব করবো। তাহলে শোষিত শক্তির সূত্র কি, ডেল ই ইকুয়াল টু hc/λ অথবা h নিউ, কম্পাঙ্ক হলে h নিউ, তরঙ্গ দৈর্ঘ্য বের করলে hc/λ। আমাদের মূল সূত্র হচ্ছে এটা, আমাদের মূল সূত্র হচ্ছে ডেল ই, আমি এখানে লিখি। সুতরাং শোষিত শক্তি ডেল ই ইকুয়াল টু hc/λ। এখন তুমি h এর মান জানো, h এর মান কত মুখস্থ, প্লাঙ্কের ধ্রুবক। h এর মান কিন্তু প্লাঙ্কের ধ্রুবক, এটা মুখস্থ, 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। সি হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸। হ্যাঁ, জানো না কোনটা, ল্যামডা জানো না। ল্যামডা জানো না তো কি হইছে, তোমার কাছে তো ওই যে রিডবার্গ ধ্রুবকের সংজ্ঞা সূত্র আছে, নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/n1² - 1/n2², ওটা তো তোমার কাছে আছে, তাহলে ওটা দিয়ে বের করে ফেলবা। তাহলে শুরুতে তুমি ল্যামডা বের করবা। এখানে 1 বড় না 2 বড়, 2 বড়, তাহলে বড়র সাথে বড়, তাহলে n1 এর মান কত 1, n2 এর মান কত 3। ঠিক আছে, এটা তোমরা এটা চিন্তা করো না যে কোত্থেকে গেছে সেটা বুঝি n2 না, তোমরা এইভাবে খেয়াল করো সবসময়, 1 বড় না 2 বড়, 2 বড়, তাহলে বড়র সাথে বড়, ছোটর সাথে ছোট। তাহলে 1 থেকে 3-এ গেছে, 1 হচ্ছে ছোট সংখ্যা, তার মানে n1 এর মান হচ্ছে 1। এটা তো শোষণ বর্ণালী বলছে, বিকিরণ বর্ণালী বলে নাই। ঠিক আছে, আর n2 হচ্ছে 3। তাহলে সুতরাং আমরা ল্যামডা বের করব, নিউ বার ইকুয়াল টু 1/λ RH 1/n1² minus 1/n2² 1/n1² minus 1/n2²। ঠিক আছে, এটা তারপর বা 1/λ সমান আর h এর মান কত 1.09678 into 10⁷ into 1/n1 এর মান হচ্ছে 1, n2 এর মান হচ্ছে 3। 1 থেকে 3-এ গেছে, তাহলে 1/λ সমান কত আসবে ক্যালকুলেশন করলে, 1.09678 into 10⁷ into 1 minus 1/9, 1/3² মানে কি 1/9, এটা আসবে 9.749। এটা একটু আগে বোধহয় করছিলাম সেম ক্যালকুলেশনটা, 10⁶ পার মিটার। তাহলে বা ল্যামডা ইকুয়াল টু আসবে 1 দিয়ে এটাকে ভাগ করে দিবা, 1 ডিভাইডেড বাই आंसर 1.026 ইনটু 10⁻7 মিটার। এটাকে ন্যানোমিটারে নিও না, কারণ শক্তি বের করবা তুমি, তো এখন আর বর্ণালী বের করবা না। ঠিক আছে, তাহলে মিটারই থাকবে। এই ল্যামডাটা এখন এখানে বসাই দিবা, ল্যামডার মান 1.026 ইনটু 10⁻⁻7, তাই না, -10⁻⁻7। তাহলে আনসারটা জুলে আসবে। তো হিসেব করলে কত আসে, উপরে হচ্ছে 6.626, মানে এটা হচ্ছে শোষিত শক্তির সূত্র। শক্তির সূত্র হচ্ছে hc/λ, hc/λ 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸। উপরের গুলা বসালাম, আর নিচে হচ্ছে 1.026 ইন্টু 10⁻7। হিসাব করলে আসবে 1.937 ইন্টু 10⁻18 জুল। এটা হচ্ছে আমাদের শোষিত শক্তির পরিমাণ।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শোষিত শক্তির পরিমাণ। ওকে, তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের শোষিত শক্তির পরিমাণ। ঠিক আছে, শোষিত শক্তির পরিমাণ হচ্ছে 1.937 ইন্টু 10⁻18 জুল। ওকে, এটা হচ্ছে গরুর গ। এটার ঘতে কি বলছে? উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, একবার তাহলে এই অঙ্কটা দুইবার করতে হবে। এই অঙ্কটা দুইবার করতে হবে। তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য অলরেডি তো তোমরা গরুর গতে বের করছো, এই যে এইটা 1.026 ইন্টু 10⁻7 ন্যানোমিটার। আবার আরেকটা বের করবা যে 1 থেকে 4 গেছে চতুর্থ কক্ষপথের জন্য, এই যে এরকম 1 থেকে 4 জন্য একটা বের করবা, যেখানে n টুর মান 4 ধরে করবা আর কি। তাহলে আমরা লিখি, প্রথমে লিখি তৃতীয় কক্ষপথের জন্য। তৃতীয় কক্ষপথের জন্য আমরা গরুর গ থেকে পাইছি তৃতীয় কক্ষপথের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমরা অলরেডি গরুর গ থেকে বের করে ফেলছি। তরঙ্গ দৈর্ঘ্য এটা আসছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তৃতীয় কক্ষপথের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে আমরা তাহলে λ3 বলতে পারি, যেহেতু তৃতীয় কক্ষপথের জন্য বের করছি। বা এটাকে আমরা শুধু ল্যামডা বলি, ওটাকে ল্যামডা প্রাইম বলে দিব। ঠিক আছে, তাইলেই হবে, দুইটা তুলনা করতে হবে তো, তাহলে এটাকে ল্যামডা বলি। তাহলে ল্যামডা ইকুয়াল টু 1.026 ইন্টু 10⁻7 মিটার। এটা আমরা কোত্থেকে পেয়েছি? এটা আমরা পেয়েছি গ থেকে প্রাপ্ত বা গ থেকে পাই তৃতীয়টা। তাহলে এটাকে যদি ন্যানোমিটারে নাও কত আসবে? 102.6 ন্যানোমিটার। তৃতীয়টার জন্য 102.6 ন্যানোমিটার। তাহলে এখন আমরা বের করব চতুর্থ কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য। প্রথম থেকে চতুর্থতে গেছে, তাহলে এখন চতুর্থ কক্ষপথের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। চতুর্থ কক্ষপথের জন্য আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে n1 তো 1, কারণ 1 থেকেই গেছে, ছোট মানটা 1। n2 কত? যেহেতু চতুর্থ কক্ষপথের জন্য বের করবো, n2 মান হচ্ছে 4। তাহলে সুতরাং নিউ বার 1/λ, তো এটাকে যেহেতু ল্যামডা বলছি চতুর্থ কক্ষপথের জন্য, এটাকে ল্যামডা প্রাইম বলো। RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে বা 1/λ প্রাইম, RH এর মান হচ্ছে 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1/n1 এর মান হচ্ছে 1, n2 মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার। তাহলে বা 1/λ প্রাইম ইকুয়াল টু, যদি ক্যালকুলেশন করি আমরা 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1 মাইনাস 1/16, কত আসবে এটা? ইঞ্জিনিয়ারিং মোডে নিলে 10.28 ইন্টু 10⁶ পার মিটার। তাহলে ল্যামডা প্রাইম কত আসবে? তরঙ্গ দৈর্ঘ্য 1 ডিভাইডেড বাই আনসার 9.725 ইন্টু 10⁻8 মিটার। তার ন্যানোমিটারে নিলে এটার সাথে যদি 10⁹ গুণ দাও, তাহলে আনসারটা আসবে 97.25 ন্যানোমিটার। তাহলে চতুর্থ শক্তি স্তরের জন্য তরঙ্গ দৈর্ঘ্য আসছে 97.25 ন্যানোমিটার, আর তৃতীয় শক্তি স্তরের জন্য তরঙ্গ দৈর্ঘ্য আসছিল 102.6 ন্যানোমিটার। তো তৃতীয় তরঙ্গ দৈর্ঘ্য তৃতীয় শক্তি স্তরের জন্য বা তৃতীয় কক্ষপথের জন্য তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আমাকে প্রশ্ন বলছে উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি? উত্তর হচ্ছে তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য এটা চতুর্থ কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি, এটা থেকে বেশি। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, যেহেতু ল্যামডা ইজ গ্রেটার দেন ল্যামডা প্রাইম, ল্যামডা হচ্ছে তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা বলবো অর্থাৎ তৃতীয় কক্ষপথের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, কক্ষপথের জন্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চতুর্থ কক্ষপথের জন্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম অপেক্ষা বেশি। চতুর্থ কক্ষপথের জন্য তরঙ্গ দৈর্ঘ্য
যেটা হচ্ছে আমাদের ল্যামডা প্রাইম, যেটা আনসার আসছে 97.25, সেই তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের টপিক, আজকে আলোচনা। এরপর তোমাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস ভাইয়া রেখেছি। এই সেলফ প্র্যাকটিস গুলো তোমরা হচ্ছে গাইড দেখে দেখে নিজেরা করবা, আশা করি এখন তোমরা নিজেরাই করতে পারবা। তো সেলফ প্র্যাকটিস হিসেবে তোমরা বরিশাল বোর্ড 2023 করবা, এটাও দেখো অলমোস্ট সেম জিনিস, গাইডটি একটু দেখো ভালো করে, হ্যাঁ একদম হচ্ছে, বা অঙ্কটা করার চেষ্টা করো, করলে দেখবা ভাইয়া যে সকল ম্যাথ করাইছি সেগুলোই এটা, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদের বোর্ড যদি হিসাব করো 2025, যারা 2026-এ পরীক্ষা দিবা, তোমরা এটলিস্ট আমি তোমাদেরকে বলবো 2025-এর সবগুলা, 2025-এর বই তো অলরেডি গাইড বেরিয়ে গেছে, যদি তোমার কাছে থাকে 2025-এর সব সিকিউ সলভ করবা, 2023-এর সব সিকিউ সলভ করবা, এই 2 বছরে সলভ করলে হবে। 2024-এ কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা হয় নাই, তবে 2023 আর 2025 এই 2 বছরের সব সিকিউ যদি সলভ করো, তোমরা বলতে পারো এই 2 বছরের কয়টা সিকিউ। কেমিস্ট্রির এক একটা অধ্যায়ে প্রতি বছর 20টা, মিনিমাম 17 থেকে 18টা সিকিউ থাকে, তাহলে ধরে নাও প্রায় 20টা সিকিউ, তাহলে 25-এর 20টা, 23-এর 20টা, অলমোস্ট হচ্ছে কয়টা, তাহলে হচ্ছে 40টা। 35 থেকে 40টা সিকিউ তুমি যদি সলভ করো, তোমার আসলে সব প্রশ্নই সলভ করা হয়ে যাবে। তো ভাইয়া তো তোমাদেরকে এই প্যাটার্নটা সবটা দেখাই দিলাম। তো তোমরা হচ্ছে বাসায় এটলিস্ট বরিশাল বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023-এ 2টা সিকিউ আসলে এই টপিক থেকে আসছে, গুণগত রসায়নের, মানে দ্রাব্যতা থেকে আসেই নাই, অদক্ষেপের অঙ্ক আসেই নাই, আয়ন শনাক্তকরণ থেকে আসেই নাই 2023-এ। বরিশাল বোর্ডে কিন্তু এই 2টা সিকিউ আসছে। তারপরে দেখো ময়মনসিংহ বোর্ড 2022-এর একটা সিকিউ আমি রেখেছি, এটা তোমরা বাসায় করবা। কুমিল্লা বোর্ড 2022-এর একটা সিকিউ রাখছি, এটা বাসায় করবা। আর সিলেট বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, টোটাল 6টা সিকিউ। এই 6টা সিকিউ করে তোমরা হয়তো গ্রুপের মধ্যে আপলোড করে দিবা, ছবিগুলো দিলে হচ্ছে ভাইয়া চেক করে দেখে দিব। অথবা তোমাদের যদি মনে হয় যে না গাইড দেখে আমি সন্তুষ্ট, আমার অঙ্ক হয়েছে, তাহলে তো হইলই, তাহলে তো আর আমার এখানে দেখানোরও কিছু নাই। তো তোমাদের এই যে সেলফ প্র্যাকটিস গুলা, এগুলো অবশ্যই 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 কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবা, না হলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবা সহজ অঙ্ক করে দিয়ে আসতে পারবা না, অঙ্ক ভুলে যাবা। আমাদের মূল সমস্যা হচ্ছে কি, আমরা অঙ্ক পারি বাট প্র্যাকটিসের অভাবে আমরা পারা অঙ্ক ভুল করে দিয়ে আসি, পারা অঙ্ক ইনস্ট্যান্ট ভুলে যাই এক্সাম প্রেশারের কারণে। তো আজকে তাহলে আমাদের কেমিস্ট্রি ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী নেক্সট ক্লাস থেকে কেমিস্ট্রি নেক্সট ক্লাস আমরা দ্রাব্যতা শুরু করব, দ্রাব্যতা, অদক্ষেপ, দ্রাব্যতার অঙ্ক আমরা শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।